লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি ৬৩তম পর্ব। মানবিক কারণের অজুহাতে শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ও ঘোষণা করেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই মুক্তিবাহিনীর কমান্ডাররা যার যার খোঁজ নিয়ে ভারতের মাটিতে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুসজ্জিত এবং সুশিক্ষিত পাক বাহিনীকে তাৎক্ষণিক সম্মুখ সমরে পরাস্ত করা কিছুতেই সম্ভব ছিল না বলে নিজেদের রিঅর্গানাইজ করে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একমাত্র দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমেই পাক বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করা সম্ভব। জাতি যখন মুক্তি সংগ্রামে লিপ্ত, তখন ১৭ এপ্রিল ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ হঠাৎ করেই গঠন করে প্রবাসে অস্থায়ী সরকার। দেশব্যাপী সে খবর জানতে পারে বিদেশি প্রচার মাধ্যমের প্ররোচনায়। কলকাতার মিশনের ডিফিকেশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিরোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদেরই এক কুকুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগারে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সে বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেড হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসা বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গে পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আমিও যাব ওদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মাও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার ওপর বিশ্বাস করে দিয়ে দেওয়া চলে না। আমাকেই নিতে হবে এই কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা স্টেশন দিয়ে আগরতলা পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়ে ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা, আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছলাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খান সেনারও তখন হানা দেয়নি, কিন্তু তবুও দলে দলে হিন্দুরা সব বসতবাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিত নবীনগর গ্রামে খাবারের বিশেষ পরিচিতি। বড় আব্বা ও নানা দাপরশালীর জমিদার হিসাবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিল। প্রাসাদ প্রদম জমিদার বাড়ির সামনে জোড়া পুকুর। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আনু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তারা পুরো পরিবার এখনো রয়েছে সেখানে।
খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহা খুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25-26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা, সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাবারের জমিদারি তদারক করে এসেছেন। তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারী সবার অতি আদরের ছোট নানি বেগম আমের আলী খা ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের ওএসডি জনাব আকবর আলী খান খসরু মামা খান সেনাদের শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করেছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতনদা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যে সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো ওর নখদর্পণে। ঠিক হলো নৌকাযোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী, বেউকুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে আমরা পদযাত্রায় বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড়সড় বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতনদা। মাঝি মল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে নিয়ে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খান সেনাদের চোখে অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল।